তোমরা? ফুলকাকু বলেছিল তোমরা আসবে, আমি অবশ্য ভেবেছিলাম বিকেল বেলা। এসো এসো, ভেতরে এসো। আসলে কাল যশ এমন তাড়াহুড়ো করে বেরিয়ে চলে এলো, ওকে ওষুধের ডোজগুলো ঠিকমতো বুঝিয়ে দেওয়া সম্ভব হয়নি। তাই অপরাজিতা আঙ্কেলকে ফোন করেছিল, ফোনে বলেছে হয়তো। তবুও ভাবলাম যে হসপিটালে যাওয়ার আগে একবার নিজে এসে বুঝিয়ে দিয়ে যাই, আর যশের সাথে একবার দেখাও করে যাই। যশ ঘুমোচ্ছে। বলছি, ওর সকালের ওষুধটা দেওয়া হয়েছে ওকে? না, ও ঘুমোচ্ছে বলে ওকে আর ডেকে দেওয়া হয়নি। আঙ্কেল, ওষুধগুলো কিন্তু যশকে একদম টাইমে খাওয়াতে হবে। আমার মনে হয় ওকে একটু ঘুম থেকে তুলে ওষুধগুলো খাইয়ে দিন, খাইয়ে আবার না হয় ঘুমোক, ঘুম পাড়িয়ে দিন আবার। আচ্ছা, অপরাজিতা কি ওকে ওষুধগুলো খাইয়ে দিতে পারে? ও খাইয়ে দিক না। কেন অপরাজিতাকে দিতে হবে কেন? এ বাড়িতে কেউ নেই আর? সবাই মরে গেছে? ছিলেন বুঝি? এতক্ষণ তো আমরা আসিনি, তো এতক্ষণ আপনি ওষুধগুলো খাওয়াননি কেন? যশ ঘুমোলেও তাকে যে টাইম টু টাইম ওষুধগুলো খাওয়াতে হবে, এটা তো আপনারা জানার কথা। আপনিও তো একজন ডক্টর। আমার কি করা উচিত, আমার কি জানা উচিত, কি উচিত না, সেটা আমি আপনার থেকে বেটার জানি। আপনি অযথা বাড়ি বসে এসে আমাকে জ্ঞান দেবেন না। কেউ যদি সবকিছু জেনেও মূর্খের মতো কাজ করে, তাহলে তাকে তো তার কাজটা বুঝিয়ে দিতে হবে, তাই না? যাই হোক, ওষুধটা খাইয়ে দিয়ে আসি। এসো অপরাজিতা। এক্সকিউজ মি। ওইখানে দাঁড়িয়ে থাকো, তোমরা যাবে না ওর ঘরে। রোহিণী, তুমি যাও, যশকে ওষুধটা খাইয়ে দাও। রোহিণী না হয় যশকে ওষুধটা খাইয়ে দিল, কিন্তু আমার তো যশকে একবার চেক আপ করতেই হবে। না, আপনি যশকে চেক আপ করবেন না, আমরা অন্য ডক্টর দেখাবো যশকে। যশকে না মেরে ফেলা পর্যন্ত তুমি শান্তি পাচ্ছ না? না না, দেবদীপ কি ভগবান যে ও ছাড়া আমার ছেলেকে কেউ বাঁচাতে পারবে না? আমি অন্য ডাক্তার দেখাবো, এদের দুজনের ছায়া আমার ছেলের ওপর আমি পড়তে দেব না। বলছি, সবকিছু যে আপনার মনের মতো হবে সেটা আপনি ভাবলেন কি করে? আর আমি যখন অ্যাজ এ ডক্টর ও ট্রিটমেন্টের দায়িত্ব নিয়েছি, তখন আমি ওকে দেখেই যাবো, ওকে অ্যাটেন্ড করেই যাব। তাতে আপনাদের আপত্তি থাকলে আমার কিছু করার নেই। অপরাজিতা, চলো। এক সেকেন্ড, যেতে যদি আপনাদের দুজনকে হয় তাহলে দরজা দিয়ে বাড়ির বাইরে বেরিয়ে যান। যশের কাছে যাওয়ার চেষ্টাও করবেন না। রোহিণী, তুমি আমার বাড়িতে দাঁড়িয়ে ওদের সঙ্গে এইভাবে কথা বলার সাহস পাও কি করে? তোমাকে সাহস কে দিয়েছে? আমার নিজের যথেষ্ট সাহস আছে আঙ্কেল। বোঝনি এতদিনে তোমরা সেটা? আমার অন্যের থেকে সাহস জোগাড় নেওয়ার বা ধার নেওয়ার কোনো প্রয়োজনই পড়ে না। রোহিণী, প্লিজ দয়া করে ওদের যেতে দাও। একদম না, এদের হয়ে তাবেদারি একদম করতে আসবে না, প্লিজ। নার্সিংহোমে গেছিলাম যশকে দেখতে, যশের অপারেশনের পর আমাকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দিয়েছে দুজন। যশকে একবার চোখের দেখা অব্দি দেখতে দিল না। আর কি ভাবলো ওরা? এ বাড়িতে আসবে আর আমি বরণ করে নিয়ে যাব যশের সঙ্গে দেখা করানোর জন্য? অসম্ভব। যশকে দেখতে দেব না আমি তোমাদের। শাবনাম, এই ছেলেটিকে যখন বিয়ে করেছো, সংসারটা মন দিয়ে করো না। আমার ছেলের সংসারটা কেন ভাঙতে চাইছো? এখানে নাক গলিও না, প্লিজ। যাও যাও, এখান থেকে চলে যাও। ভালো কথা, যদি না যাও অন্যভাবে বার করে দিতে কিন্তু আমি বাধ্য হব।
দেখো না তুমি কেমন মা, নিজের সন্তানের ভালোটা বোঝো না? তুমি যশের ভালো বোঝো না, তাই রোহিণী আর যশের সংসারটা ভাঙতে চাইছো। কেন চাইছো এটা? আর শোনো, কলকাতায় কি ডাক্তারের অভাব আছে নাকি আমরাও ট্রিটমেন্ট না করে ওকে ফেলে রেখে দেবো? তোমাদের যা করার তো হয়ে গেছে দেবদীপ, অপারেশন তো ডান হয়ে গেছে, ছেড়ে দাও না ওকে। এবার এবার আমার ছেলেটাকে মুক্তি দাও। তো চিৎকার চেঁচামেচি কিসের? আরে আন্টি, তুমি বুঝতে পারছো না দেবদীপের কিসে এত ইন্টারেস্ট? কেন এত ইন্টারেস্ট? শবনমের দালাল তো। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ, শাট আপ। দেবদীপ আর শবনমের গলা মনে হচ্ছে। ওরা এসেছে নাকি? না, যাই একবার দেখে আসি। একদম চিৎকার করে বাড়িতে দাঁড়িয়ে আমার সঙ্গে কথা বলবে না। আর যশের দিকে যদি ভুলেও ঘুরে তাকানোর কথা ভেবেছো না শবনম, ফলটা তোমার জন্য কিন্তু ভালো হবে না। আপনার সাহস তো কম নয়? হ্যাঁ, আপনি আমার সামনে দাঁড়িয়ে আমার স্ত্রীর সাথে এভাবে কথা বলছেন? আপনাদের সাহস তো কম নয়। বাড়ি বয়ে চলে এসেছেন যশকে দেখতে, এসে আবার গলা উঁচিয়ে কথা বলছে আপনার স্ত্রী। আর এক মুহূর্তে বাড়িতে যদি দাঁড়িয়ে থাকেন তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। জাস্ট গেট লস্ট। রোহিণী, সরে যাও ওদের সামনে থেকে, ওদেরকে উপরে আসতে দে। দেব না, ওদের দুজনকে আমি তোর কাছে যেতে দেব না। কি করবি বল? রোহিণী, তুই হয়তো ভুলে যাচ্ছিস, তোর সাথে আমার কথা হয়েছিল। তোর সাথে কথা হয়েছিল যে ওরা আমাকে দেখতে আসবে, আমার বাড়িতে এখানে আসবে, ওরা কথা হয়েছিল। তোর সঙ্গে গত কয়েক বছরে না আমার হাজার হাজার কথা হয়েছে। রেখেছিস একটা কথাও তুই? রেখেছিস? আর তুই সেদিনকে বলেছিলি আমাকে ঠিকই, কিন্তু আমি তোকে হ্যাঁ বা না কিছু বলিনি তো। বলেছি কি? শোন, আমার বাড়ি, এটা আমার বাড়ি। আমার বাড়িতে কে আসবে আর কে আসবে না সেটা আমি ঠিক করব। রং। আমি তো লিগ্যাল ওয়াইফ, তাই তোর ওপর অধিকার খাটানোর না, জোর খাটানোর আমার লিগ্যাল রাইট আছে। তাই তোর সঙ্গে কে দেখা করতে আসবে আসবে না সেটা তুই একা ডিসাইড করতে পারিস না। দেবদীপ, আমি বলছি তোমাকে, তোমরা ওকে পাত্তা দিও না, ওকে সরিয়ে তোমরা উপরে এসো। আপনারা যদি ওপরে যান তাহলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না, এই কথাটা আমি পরিষ্কার করে জানিয়ে রাখছি। রোহিণী, দয়া করে এরকম করো না। যশ যথেষ্ট অসুস্থ রোহিণী, ওকে দয়া করে উত্তেজিত করো না তুমি। তুমি কি এইভাবে আমার ছেলেটাকে মেরে ফেলতে চাও? শুধুমাত্র আমারই দোষ দেখো না তোমরা, আর কারোর কোনো দোষ নেই না আঙ্কেল? এই মেয়েটা আমার আর যশের সংসারটা ভেঙে দিচ্ছে, চোখে দেখতে পাচ্ছ না? শুধু আমি ভিলেন তোমাদের চোখে? এই শোনো রোহিণী, এত দিন ধরে না তুমি যথেষ্ট ক্ষতি করেছো যশের, তারপর তোমাকে আর আমরা কি ভাবতে পারি বলো? আমি যশের কোনো ক্ষতি করিনি। আমি আর যাই করে থাকি আমি যশের কোনো ক্ষতি করিনি। যশকে আমি যতটা ভালোবেসেছি না, কেউ বাসতে পারবে না গো। কেউ যশকে আমার মতো করে ভালোবাসতে পারবে না। কিন্তু কি বলো তো, সেটা না কোনোদিন তোমরা বুঝতে পারলে, না কোনোদিন যশ বুঝতে পারলো। যশের জীবনে একটা সময় শুধু আমি ছিলাম, আমাদের দুজনের মাঝখানে আর কেউ কোনোদিন ছিল না। তারপর হঠাৎ করে কোথা থেকে এই মেয়েটা উড়ে এসে জুড়ে বসলো আমার আর যশের মাঝখানে।
যশও বদলে গেল, আমি তো বদলালাম না। আমার স্বপ্নগুলো তো ভেঙে চুরমার হয়ে গেল মহুয়াদি। একবারও ভেবে দেখেছো তখন আমার কিরকম লেগেছে? আর এখন তো এই মেয়েটা সেটেলড, একজনকে বিয়ে করে সুন্দর করে সংসার করছে, কি সুন্দর সুখের জীবন ওদের। তাহলে কেন আমার আর যশের সংসারটা ভাঙতে চেষ্টা করছে, এখনো আমাদের মধ্যে ঢুকছে? এই সবটা দেখবো আর চুপ করে থাকবো? শোনো, আমার তোমাকে এই কথাটা বলতে খুব খারাপ লাগছে, কিন্তু আমি না বলে পারছি না। এই মানুষটাই যদি না থাকে, কার সাথে সংসার করবে তুমি? যদি যশের কিছু হয়ে যায় শাবনাম, তাহলে সেটা তোমাদের দুজনের জন্য হবে। এতটুকু ক্ষতি যদি যশের হয়, তার জন্য তোমরা দুজনে রেসপন্সিবল থাকবে। আমি বারবার বলছি, যশকে আমি অন্য ডাক্তার দেখাবো, আমি দেবদীপের আন্ডারে ট্রিটমেন্ট করাবো না। আমি অনেকবার বলছি, তোমরা শুনছো না? এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কন্টিনিউয়াসলি সিন ক্রিয়েট করে যাচ্ছ। চুপ কর তুই, এবার চুপ কর। আর দেবদীপ, তোমরা ওখানে কেন দাঁড়িয়ে আছো এতক্ষণ ধরে? কার সাথে কথা বলছো? কি কথা বলছো? কিসের এত কথা তোমাদেরকে? তোমরা ওকে ইগনোর করে উপরে আসতে পারছো না? ওকে সরিয়ে উপরে এসো, তোমরা উপরে এসো। যশ, তুমি উত্তেজিত হয় না, জাস্ট রিল্যাক্স। কিসের উত্তেজিত হবো না? এইসব কথা শোনার পর উত্তেজিত হবো না? যশ, না, যাবে না তোমরা। শাবনাম যাবে না। শাবনাম তুমি যাবে না। যশ তুমি যাবে না। অনেকক্ষণ সহ্য করছি, অনেকক্ষণ ধরে তোমার এই নাটকটা সহ্য করছি। আর নয়, সরে যাও, সরে যাও। যশের ধারের কাছে আসবে না। চলবো না, সরে যাও, যাবে না, সরে যাও না, ওখানে না। তুমি একটা টাওয়েল বা একটু ন্যাপকিন দেখো তো কোথাও পাও। যশ, এত উত্তেজিত কেন হচ্ছে বলো তো? তোমার জন্য এক্সাইটমেন্টটা ভালো নয় এখন। এটা মুছে কত কিছুই তো ভালো নয়, সব কি আমরা মেনে চলতে পারি দেবদীপ? তোমার আমাদের বাড়িটা ছেড়ে আসা উচিত হয়নি। রোহিণী যা করলো, তারপর কি আর আমার তোমাদের বাড়িতে থাকা সম্ভব? থাকাই যেত, ও তো আর রোজ রোজ গিয়ে ঝামেলা করতো না। প্রথম প্রথম করতো, তারপর নিজে থেকে চুপ করে যেত। তুমি এখনো রোহিণীকে চেনোনি দেবদীপ। যখন দিনের পর দিন ঝামেলা করে ও দেখতো যে কিছু হচ্ছে না, তখন তোমাদের বড় কোনো ক্ষতি করে দিত। আমাদের কোনো ক্ষতিও করতে পারতো না যশ। যাই হোক, ছাড়ো, যা হয়নি সেটা ডিসকাস করে কোনো লাভ নেই। তুমি তোমার ওষুধগুলো ঠিকঠাক খেও, টাইমলি খেও, আর যতটা সম্ভব নিজেকে স্ট্রেস ফ্রি রাখার চেষ্টা করো। তুমি আমাকে সব ওষুধগুলো বুঝিয়ে দিয়ে যাও। আমাদের বাড়ি থেকে একজন অ্যাটেন্ডেন্ট রাখবে ঠিক করেছেন। আমি ওনাকে আমার জন্য সবকিছু বুঝিয়ে দেব। তো ভালো কথা। ঠিক আছে, তুমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিও, উনি এলে পরে আমি ওনাকে ইনস্ট্রাকশনসগুলো দিয়ে দেবো। তোমার ডায়েট চার্টটাও বলে দেবো,
আর যাতে সবসময় আমার টাচে থাকে সেটাও আমি একবার বলে দেবো। তোমরা আমার জন্য অনেক কিছু করেছো, কিন্তু আমার মনে হয় সত্যি আর বেশি দিন নেই। যশ, কেন আজে বাজে কথা বলছো তুমি? বাজে কথা নয়, যা সত্যি তাই বলছি। আমাকে আমার শরীর জানান দিচ্ছে খুব বেশি দিন বোধহয় আর আমার শরীর আমার সাথ দেবে না। একেবারেই নয়। আগের মতো সুস্থ হতে একটু তো সময় লাগবে যশ। তাছাড়া দেখো, তুমি এত স্ট্রেস নিচ্ছ, তোমার স্ট্রেস বাড়ছে, সেই জন্যই বোধহয় ওর মনে হচ্ছে। সত্যি কথাটা বলতে এত ভয় পাচ্ছ কেন তোমরা? দেখো, আমরা যা বলছি সেটা তুমি সত্যি মনে করতে পারছো না কেন যশ? যশ, একটা কথা বলি তোমাকে। দেখো, তুমি যতটা নেগেটিভ ভাববে না, তত ফলটা নেগেটিভের দিকে এগোবে। তুমি পজিটিভ ভাবো, থিঙ্ক পজিটিভ। যত পজিটিভ ভাববে দেখবে তোমার সুস্থ হতে সুবিধা হবে, তুমি তাড়াতাড়ি সুস্থ হবে। খুব ইচ্ছে করছে জানো পুরুলিয়ার পলাশ দেখতে। হ্যাঁ, তোমার কাশটা একটু কমুক, তারপর আমরা যাবো, নিশ্চয়ই আমরা তিনজনেই যাবো। ওকে, এক মিনিট। আমার একটা ফোন আসছে, আমি তো আসছি। হ্যাঁ, কোথায় যাচ্ছ তুমি? ওই নার্সিং হোম থেকে ফোন আসছে। আসলে গাড়িতে কিছু ফাইল রেখে এসেছি, ফাইলগুলোর মধ্যে কিছু রিপোর্টস আছে, সেই রিপোর্টসগুলোর কথা বলতে হবে। অ্যাকচুয়ালি এই অনকোলজি ডিপার্টমেন্টটাতে আমি কিছু চেঞ্জেস আনার চেষ্টা করছি, ফর বেটারমেন্ট। তারই রিপোর্ট, আর কিছু নয়। আচ্ছা, তোমরা কথা বলো, আমি আইল বি জাস্ট ব্যাক ইন সাম টাইমস। শবনম, অত দূরে দাঁড়িয়ে আছো কেন? এখানে এসে বসো, এসো। এখন কেমন লাগছে তোমার? এই যে তুমি আছো আমার কাছে, ভালো আছি এখন। নিজের যত্ন নিও যশ। আমি মহুয়াদি আর আঙ্কেলের সাথে কথা বলে যাব। নিজেকে নিয়ে এভাবে অবহেলা করো না। আর তো মাত্র কটা দিন, দেখতে দেখতে কেটে যাবে। আবার তুমি সেই এক কথা বলছো। আমি যেটা বুঝতে পারছি, তুমি আর দেবদীপ, তোমরা দুজনেই সত্যিটা জানো, কিন্তু তোমরা আমাকে সত্যিটা জানাতে চাইছো না। দেখো, আমরা যেটা জানি সেটাই তোমাকে বলেছি যশ। শবনম, জানো আমাদের পাড়ায় ছোটবেলায় একটা নাটক হয়েছিল, ডাকঘর, আর আমি সেখানে অমল সেজেছিলাম। নাটকটা বসন্তের উৎসবে হয়েছিল। উৎসবটা তো আনন্দের, খুশির উৎসব, কিন্তু সবাই এই দুঃখের নাটকটা কেন করেছিল কে জানে।
আজ আমার আবার সেই ডাকঘরের অমল বলে মনে হচ্ছে নিজেকে। আর আশ্চর্য, দেখো এখন বসন্তকাল। তুমি না এখন রেস্ট নাও যশ, একটু শুয়ে থাকো। ঘুমোচ্ছিলাম তো আমি, এখন আর ঘুম পাচ্ছে না। তাছাড়া তুমি এসে গেছো, এখন কি আর ঘুমানোর সময় ফুরিয়ে আসছে, তাই আর এক মুহূর্ত নষ্ট করতে চাই না। তুমি যদি এই কথাগুলো বলতে থাকো তাহলে আমি এখান থেকে উঠলাম। আচ্ছা সরি। তুমি জয়েন করলে হসপিটালে? হ্যাঁ, আজ থেকে জয়েন করব। এখান থেকে হসপিটালেই যাব। হসপিটালে তো প্রতিবার দোলের উৎসব হয়, এবার হবে না? জানি না, আমি এখনো কিছু শুনিনি। তোমাদের তো এবছর প্রথম দোল, খেলবে না তোমরা? হ্যাঁ, খেলবো তো, দোল খেলবো। আমি তো খুব এক্সাইটেড দোল নিয়ে। রেগে যাচ্ছ কেন? রেগে যাব না। কেন এই বোকা বোকা কথাগুলো বলছো তুমি যশ? তোমার কি আর কোনো কথা নেই? তোমার সাথে তো আমার এত কথা আছে যা এক জন্মে ফুরোবে না। কিন্তু তুমি কি সেসব কথা শুনতে চাও? যশ, আমার খুব ইচ্ছে জানো, গরিব বাচ্চাদের জন্য একটা স্কুল বানাবো, যেসব বাচ্চারা মেধাবী, লেখাপড়ায় ভালো, যারা টাকা পয়সার জন্য লেখাপড়া করতে পারে না, তাদেরকে বিনা পয়সায় লেখাপড়া করাবো, শিক্ষা দেব। তারা পড়বে সেখানে বিনা পয়সায়। তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো না যশ। তুমি সুস্থ হয়ে উঠলেই না তোমার ওই যে স্বপ্নের স্কুল, সেই স্কুলটা আমরা বানাবো। শুধু পড়াশোনায় করবে না বাচ্চারা, যে বাচ্চার যেদিকে ন্যাক, যেদিকে ইন্টারেস্ট আছে, তাদেরকে সেই দিকে গাইড করা হবে। জানো, বেশিরভাগ এই পৃথিবীতে বেশিরভাগ মানুষই নিজেদের স্বপ্নটাকে গলা টিপে খুন করে দেয় নানা রকম পারিপার্শ্বিক চাপে পড়ে। সবাই যদি তাদের নিজেদের ইচ্ছে মতো তাদের স্বপ্নকে পূরণ করতে পারত, তাহলে আমরা একটা আলাদা পৃথিবী তৈরি করতে পারতাম, একটা সুন্দর পৃথিবী তৈরি করতে পারতাম। আলাদা হতো পৃথিবীটা। কত প্রতিভা হারিয়ে যায় জীবনের চাতা কলে পড়ে, তাই না শবনম? এই যেমন আমি, তুমি যদি সেদিন আমার পাশে না থাকতে, যদি আমার পাশে না দাঁড়াতে, তাহলে হয়তো আমার ডাক্তারি পড়াটা কমপ্লিটই হতো না। আমার ডাক্তার হওয়াটা অধরাই থেকে যেত। তুমি ছিলে বলে আমি ডাক্তার হতে পেরেছি যশ। তুমি ছিলে বলে আমি আজ বেঁচে আছি। মাঝে মাঝে খুব অতীতে ফিরে যেতে ইচ্ছে করে জানো। মনে হয় যদি কোনো রিভার্স টাইম মেশিন পেতাম, অতীতে যেই ভুলগুলো করেছি সেই ভুলগুলোকে শুধরে ফেলতাম। সামনে যদি সত্যি এমন হতো, তাহলে হয়তো আজ আমরা সুখে সংসার করছি। আমি আজও তোমাকে একই রকম ভাবে ভালোবাসি শবনম। কেউ না,
কেউ কোনোদিন তোমার জায়গা নিতে পারেনি শবনম, আর কোনোদিন পারবেও না। শবনম, তুমি ছাড়া আমার এই জীবনটা মূল্যহীন। এই যে আমার সময়টা ফুরিয়ে আসছে, একদিকে কষ্ট হচ্ছে কিন্তু অন্যদিকে ভালো লাগছে। আমাকে এইভাবে তোমাকে ছাড়া বেশি দিন কাটাতে হবে না। কোথায় যাচ্ছ? বসো প্লিজ। কেন বলো তো যশ, কেন আজে বাজে কথা বলছো? কেন স্বার্থপরের মতো কথা বলছো? একটু আমার দিকটা ভেবে দেখছো না? হ্যাঁ, আমি তোমার থেকে দূরে সরে যাচ্ছি, কিন্তু আমার প্রতিটা মুহূর্ত সারাক্ষণ যে তোমাকে দিয়ে চিন্তা করে কাটে। যশ, আমি জানি আমি হয়তো দেবদীপের সাথে অন্যায় করছি, ঠিক করছি না আমি দেবদীপের সাথে, কিন্তু কি করব বলো? নিজের মনের উপর তো কারোর হাত নেই, পারছি না আমি নিজেকে সামলাতে। তুমি নেই, তুমি থাকবে না, এটা যে আমি ভাবতে পারি না যশ, ভাবতে পারি না। আমি তোমার সাথে থাকি বা না থাকি, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না যশ। আমরা যে এক পৃথিবীতে এক আকাশের তলায় থাকি, সেটাই যে আমার কাছে অনেক যশ। এটা তুমি আমার থেকে কেড়ে নিও না। আমি যে এইটুকু দিয়েই পাচ্ছি। সরি শবনম, সরি। প্লিজ তুমি কেঁদো না। আমি তোমার কান্না সহ্য করতে পারি না। তাহলে এসব বাজে বাজে কথা বলছো কেন যশ? তোমাকে ভালো হয়ে উঠতে হবে। তুমি শুনতে পাচ্ছ আমার কথা? আমি কি বলছি? পরিষ্কার ভাবে বলছি, তোমাকে সুস্থ হয়ে উঠতে হবে। তোমাকে আমার জন্য ভালো হতে হবে। তুমি পারো না, তুমি আমাকে এতটা কষ্ট দিতে পারো না যশ। মনটা শক্ত করো শবনম, শক্ত করো মনটা। হয়তো কিছুদিনের জন্য আমি সুস্থ হয়েও গেলাম, কিন্তু সেটা তো সাময়িক। তোমার পৃথিবীতে এখন দেবদীপ এসেছে। ও খুব ভালো ছেলে, ও তোমাকে খুব ভালো রাখবে। দেখো, ও তোমাকে আমার থেকেও বেশি ভালোবাসে। আমি চাই না এখন এসব কথা শুনতে। আচ্ছা, তোমার আর দেবদীপের যখন বাচ্চা হবে, যদি ছেলে হয়, তার নাম কিন্তু যশ রেখো। শবনম, আমি জানি না মৃত্যুর পর কি হয়, কিন্তু যেহেতু শক্তির ক্ষয় নেই, রূপান্তর আছে, আর প্রাণও যখন শক্তি, তখন এটুকু যেন আমি মরে যাওয়ার পরও কোনো না কোনো ভাবে তোমার সাথে থেকে যাব। কবে থেকে তুমি এসব কথা বিশ্বাস করা শুরু করলে? যেদিন থেকে আমি জেনেছি যে আমি এই পৃথিবীতে আর বেশি দিন নেই, সেদিন থেকে এই কথাগুলো ভেবেও আমি কোথাও একটু শান্তি খুঁজে পাই।
হয়তো এই কথাগুলো সত্যি নয়, কিন্তু এই কথাগুলোর মধ্যে প্রাণের আভাস লুকিয়ে আছে। এই কথাগুলো ভাবলে মনে হয় আমি যেখানেই থাকি, যেমনই থাকি, তোমাকে ভালোবেসে যেতে পারছি। তোমাকে ভালোবাসার ভেতরে যে শান্তি আছে, সেই শান্তি আমি কোথাও পাই না। যশ, আস্তে। একটু আগে মুখ দিয়ে এতটা রক্ত উঠলো, কেন এত কথা বলছো তুমি? আমাকে বাধা দিও না স্বপ্নম, একটু কথা বলতে দাও তোমার সাথে। যখন তুমি আমার সাথে থাকো না, তোমাকে ভেবে আমি একা একা কত কথা বলে যাই। আর এখন তো তুমি আমার সামনে আছো, এখন কি করে চুপ থাকি বলো? এই যে তুমি আমার সামনে বসে আছো, এই তুমিটা, এটা শুধু আমার স্বপ্নম। শবনম, তোমার জীবনে যেই আসুক, সে আমার জায়গা কখনো নিতে পারবে না। এখনো তোমার চোখের দিকে তাকালে আমার প্রতি তোমার ভালোবাসাটাই কিন্তু চোখে পড়ে। হয়তো তুমি এই কথাটা আজকে নিজের কাছেও স্বীকার করবে না, কিন্তু তোমার চোখ সেই ভালোবাসা লুকিয়ে রাখতে পারে না, ঠিক প্রকাশ পেয়ে যায়। আমার জীবনটা না দুভাগে ভাগ হয়ে গেছে যশ। আমি যখন এসেছিলাম কেন ফিরিয়ে দিয়েছিলে তুমি আমায়? আর পারছি না, নিজের সাথে নিজে আর লড়াই করতে পারছি না। আমি প্রতিটা মুহূর্ত আমার মনে হচ্ছে আমি দেবদীপকে ঠকাচ্ছি, অন্যায় করছি আমি দেবদীপের সাথে। কিন্তু তোমাকে যে আমি এই অবস্থায় ফেলে রেখে যেতে পারবো না যশ। কি করে এই অবস্থায় আমি তোমার থেকে দূরে সরে থাকি? তোমাকে যে এই অবস্থায় দেখতে আমারও খুব কষ্ট হচ্ছে, পারছি না তোমার এই কষ্টটা আমি আর দিতে। তুমি কিচ্ছু বোঝো না। কি করলে তুমি তোমার এই রোগটাকে বাড়তে দিলে, ভালো থাকলে না। কেন বোঝো না তুমি যশ? তুমি ভালো না থাকলে আমি যে ভালো থাকতে পারি না। আর কিছুদিন আমাকে সহ্য করো স্বপ্ন, আর কিছুদিন প্লিজ। তারপর যখন আমি থাকবো না, তখন আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। দেবদীপ ঠিক তোমাকে সামলে নেবে স্বপ্ন, আর তোমাকে নিজেকে দুভাগে ভাগ করতে হবে না। এবার তুমি তোমার পুরোটাই দেবদীপকে দিতে পারবে। তুমি আমাদের মাঝে সারা জীবন থেকে যাবে যশ। তোমাকে ছাড়া যে অপরাজিতা অসম্পূর্ণ। আমি তোমাকে ফিল করতে পারি অপরাজিতা, তোমাদের ফিল করতে পারি। হঠাৎ করে আজ তোমাদের মাঝে এসে গেছি, কিন্তু আমি তোমাদের মাঝে বাধা হয়ে দাঁড়াবো না যশ। তুমি তোমার শেষেরই দিনগুলিতে তোমার শবনমকে তোমার মতো করেই পাবে।
আমি কথা দিলাম তোমাদের। এই ফার্স্ট সোজা সেকেন্ড থার্ড মানে এরকম করে গিয়ে ফার্স্ট সেকেন্ড। ক্লাচটা ধরতে হবে। ওকে ওকে হ্যাঁ, এবার গিয়ারটা দিতে হবে। ওকে সোজা তাকাবে একদম স্ট্রেট। স্টার্ট দাও। আমার ভয় করছে। ভয় কিসের, আমি তো আছি। কি দরকার বলো তো এসবের? আমি কি গাড়ি কিনবো নাকি? কেন কিনবে না, কেন কিনবে না? কদিন পরে তোমার কাজকর্ম বাড়বে, তোমার ব্যস্ততা বাড়বে, তো গাড়ি একটা লাগবে তো। দুধ কবে রাম রাজা হবে তবে সীতা বনে যাবে, তখন দেখা যাবে, অনেক দেরি। কিছু দেরি নয়, দেখো গাড়ি চালানোটা শিখে নাও, এ কদিন আমার গাড়ি দিয়ে একটু হাত পাকিয়ে নাও, তারপরে নিজের গাড়ি চালাবে। আমি পারবো না, আমার কিরকম পা কাঁপছে দেখতেই পাচ্ছ তো। আচ্ছা কেন সবসময় অন্যের উপর নির্ভর করবে? যদি কখনো ড্রাইভার না আসে তাহলে সেন্টার থেকে ড্রাইভার বলে দেব, কিংবা তুমি তো আছো, তুমি ড্রাইভ করবে। সে তো আমি আপনার পার্মানেন্ট বডিগার্ড কাম ড্রাইভার কাম পিএ সবই আছি, মানে সেটা নিয়ে কোনো চিন্তা নেই, কিন্তু এই মুহূর্তে তোমাকে গাড়ি চালানোটা শিখতে হবে। নাও স্টার্টটা দাও। দেব দেব দাও, স্টার্ট করো। এবার ক্লাচটা টেপো, ক্লাচটা টেপো টেপো। হ্যাঁ, আস্তে করে ফার্স্ট গিয়ারটা দাও। সোজা তাকাও, সোজা তাকাও, অ্যাক্সিলারেটর হালকা করে অ্যাক্সিলারেটর দাও, ক্লাচটা ছাড়ো। হ্যাঁ, ক্লাচটা ছাড়ো। হ্যাঁ, ভেরি গুড, এই তো এই তো। আমার কিরকম হাত পা কাঁপছে। কিছু হচ্ছে না, দেখি কি হলো? আমার দিকে বারবার তাকিয়ে থাকছো কেন? আমার দিকে তাকালে হবে না, সামনে তাকাও, সামনে তাকাও। দেখি স্টিয়ারিংটা ধরো দু হাতে, দেখো এবার ক্লাচটা ধরো, ধরে গিয়ারটা দাও। এই তো সুন্দর এলে, ধরো, দাও গিয়ারটা দাও, সামনে তাকাও, সামনে। আমি জল খাবো, আমার খুব জল তেষ্টা পাচ্ছে, গাড়িটা একটু দাঁড় করাই। অ্যাক্সিলারেটর ছাড়ো, আস্তে করে ছাড়ো, ক্লাচটা ধরো, ব্রেকটা চেপো। জল খাবো। কেন? থ্যাংক ইউ। আর পাচ্ছি না, আজকের জন্য এটা যথেষ্ট। পাচ্ছি না বলে তো হবে না, সবে মাত্র 5 মিনিট চালিয়েছো অপরাজিতা। দেখো তোমাকে রোজ মানে মিনিমাম তোমাকে 1 ঘন্টা প্র্যাকটিস করতে হবে, মাত্র 5 মিনিট চালিয়ে বলছো পারছি না। দেবদীপ দেখো, মায়ের শরীর খারাপ আছে, তাড়াতাড়ি বাড়ি যাই। দেখো মা ঘুমোচ্ছে আর বাবা আছে ওখানে মার দেখাশোনা করার জন্য, ওটা নিয়ে তোমার ভাবতে হবে না। তুমি গাড়িটা স্টার্ট দাও, করো। এটা থামিয়ে দিলে কেন? স্টার্ট করো, স্টার্ট করো। চলো, আস্তে করে ক্লাচটা ছাড়ো, অ্যাক্সিলারেটর দাও, সোজা তাকাও। বেঁকে যাচ্ছে তো, দেখি। আরে বেঁকে যাচ্ছে কেন? আমি কি করে জানবো? আরে আরে আরে, সোজা করে, সোজা তাকাও, সেন্টার সোজা করো। গাড়ি চালাতে চালাতে কি করে ফোনে কথা বলবো? দেখো আমি গাড়ি চালাতে না জানি, কিন্তু নিয়ম কানুন আমি সব জানি।
আচ্ছা ঠিক আছে, স্পিকারে দিয়ে কথাটা বলো। এখন আবার কে ফোন করছে বলো তো? উফ। হ্যালো, গুড মর্নিং শবনম। গুড মর্নিং। কোনো দরকার ছিল যশ? দরকার ছাড়া কি আমি তোমাকে ফোন করতে পারি না? না, আমি সেটা বলিনি। হঠাৎ এত সকালে ফোন করলে তাই জিজ্ঞেস করলাম। শবনম, আই এম সরি। আমি সত্যি কালকে খুব বাড়াবাড়ি করে ফেলেছি। আমার ঘুম থেকে ওঠার পরই মনে হয়েছে যে তোমাকে একটা ফোন করা উচিত। তুমি বারবার আমাকে বারণ করছিলে, আমাকে বারবার বারণ করছিলে। তা সত্ত্বেও আমি ওই কথাগুলো বলে গেছি যেগুলো আমার বলা উচিত হয়নি। আমি বুঝতে পেরেছি, পরে আমি বুঝতে পেরেছি যে তোমার কথাগুলো খারাপ লেগেছিল। যশ, আমি না একটু ব্যস্ত আছি। তোমার যদি আর কিছু বলার না থাকে তাহলে আমি ফোনটা রাখছি। শবনম, একটু আমার সাথে কথা বলো না প্লিজ। আই রিয়েলি মিস ইউ শবনম। আমি জানি তুমি আমার উপর রাগ করে আছো, আর রাগ করাই উচিত, স্বাভাবিক রাগ করাটা। কারণ তুমি বারবার আমাকে বারণ করছিলে ওই কথাগুলো বলতে, আর আমি কন্টিনিউয়াসলি ওই কথাগুলোই বলে যাচ্ছি। একই ভুল বারবার করি আমি। বাট আই প্রমিস শবনম, দিস টাইম আই রিয়েলি প্রমিস। আমি কথা দিচ্ছি তোমাকে, আমি আর কোনোদিনও ওই কথাগুলো বলবো, আর কোনোদিনও বলবো না ওই কথাগুলো। আমি কেন বলছিলাম বারবার, কেন কষ্ট দিচ্ছিলাম তোমাকে? আমি বারবার তোমাকে কষ্ট দিই কেন? যে মানুষটাকে আমি এত ভালোবাসি তাকে কি করে আমি কষ্ট দিতে পারি? যে মানুষটা আমার পৃথিবী। যশ, I love you, Shabnam.